এলডিসি উত্তরণের পথ থেকে ফিরে আসার সুযোগ নেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। তারল্য সংকটের অজুহাতে দুর্বল ব্যাংকগুলোতে আটকা বিপুল পরিমাণ রেমিটেন্স অনৈতিক বলছেন বিশ্লেষকরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। ভরা মৌসুমেও চাঁদপুরে চড়া ইলিশের দর কেজিতে বেড়েছে ৩ থেকে ৪০০ টাকা। রফতানির খবরে দাম চড়া বলছেন ভোক্তারা। আমন্ত্রণ বিজনেস টুডেতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবে রাবেয়া স্মৃতি। অর্থনীতি লাইফ সাপোর্টে ছিল, এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এলডিসি উত্তরণ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, উন্নয়নশীল দেশে উত্তরণের পথ থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। জানিয়েছেন, অন্যান্য দেশের চেয়ে সূচকে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নেপাল এবং লাওসের চেয়েও অবস্থা বেশ ভালো এখন। উত্তরণের সময় চাইলে ওই দেশগুলোর সাথে যৌথভাবে আবেদন করতে হবে। বিশেষ সহকারী বলেছেন, উত্তরণ পরবর্তী ৩ বছর সময়ও দেওয়া হয়েছে, তাই সময় বাড়ানোর ক্ষেত্রে সরকারের করণীয় তেমন কিছু নেই। সেমিনারে জানানো হয়েছে, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। উদ্যোক্তারা সময় চাইলেও তার সুযোগ পাওয়া যাচ্ছে না। যেসব সূচকের উপর ভিত্তি করে উত্তরণ হয় সেসব ক্ষেত্রে প্রশ্ন তোলার সুযোগ কম, তাই পথের শেষ প্রান্তে এসে পিছু হটার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সময় যে রানা প্লাজা বিপর্যয়ের পর অ্যাকর্ড অ্যালায়েন্স চাপিয়ে দেওয়া হয়েছে। পোশাক খাতে বেতন বাড়লেও সার্ভাইভ করে শিল্প। তার মতে এলডিসি উত্তরণেও ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। ম্যাক্রো ইকোনমি ইন্ডিকেটরগুলি দেখেন, আমরা ওই বাংলাদেশ, নেপাল এবং ভুটানের তুলনায় হয় বেটার না সমান। এই বাংলাদেশ যদি চায়, এক্সটেনশন চায়, প্রথম কাজ হবে এই নেপাল এবং লাওর সাথে যাত্রা করা। তোমরাও চাও, তাইলে তোমাদের সাথে আমরা ঢুকে যাব। গ্রাহকের জমানো টাকার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ আটকে রয়েছে দুর্বল ব্যাংকগুলোতে। ব্যাংকেরা বলছেন যে তারল্য সংকটের কারণে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছেন না তারা। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্সের অর্থ আটকে রাখা অনৈতিক, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে যে রেমিটেন্সের অর্থ আটকে রাখার কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক। আর্থিক সংকটে আমানতের টাকাও ফেরত দিতে পারছে না। তারল্য সহায়তা নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক। জমানো টাকা উঠাতে গ্রাহককে ঘুরতে হচ্ছে এক শাখা থেকে অন্য শাখায়, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত টাকা। যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি ধরেন টাকা পাচ্ছি না, তো আমার বাধ্য হয়ে ধরেন আরেকটা ব্রাঞ্চে যেতে হচ্ছে, সেখানেও পাচ্ছি না, তো যার জন্য আমাকে এই দিলকুশা ব্রাঞ্চে আসতে হচ্ছে। আমি ইউআইটিসি ইউনিভার্সিটিতে পড়ি, এখন আমার সেমিস্টার ফি দেওয়া লাগবে, এই জন্য আমার টাকা উঠানো লাগবে, তো তারা আর কি টাকা দিতে পারতেছে না। 20,000 50,000 আমার টাকা লাগবে, সেখান থেকে আমি টাকা পাচ্ছি 3,000 বা 5,000, এর বেশি নয় এটা, এবং সপ্তাহে একদিন। নগদ টাকার পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সও দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এমন 4টি ব্যাংকে প্রায় 550 কোটি টাকা আটকে আছে প্রবাসীদের। রেমিটেন্স না দেওয়ার তালিকায় সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক বলেন, তারল্য সংকটের কারণে গ্রাহক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। রেমিটেন্স আমাদের এখানে যেগুলো ডলারের মাধ্যমে আসে সেগুলো কিন্তু আমরা পেমেন্ট দিই, কিন্তু যেগুলো অন্য ব্যাংকে আসে, অন্য ব্যাংকের ডলারের আকারে সেখানে টাকা হিসেবে ঢোকে, হ্যাঁ, সেইগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের ডিপোজিটের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে, এখন একসঙ্গে উঠানোর চেষ্টা করছে, তো একসঙ্গে তো পেমেন্ট দেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। তো এখন ওভারঅল যেহেতু ক্রাইসিস, সেহেতু অনেক ক্ষেত্রে হয়তো রেমিটেন্সের টাকা ওই দিনে দিতে পারছে না,
বা বিলম্ব হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স আসে বিদেশি মুদ্রায়, এটি টাকায় রূপান্তর করে গ্রাহককে দিয়ে থাকে ব্যাংক। তাই রেমিটেন্সের টাকা না দেওয়ার ক্ষেত্রে তারল্য সংকট কোনো অজুহাত হতে পারে না। প্রবাসীদের কষ্টের টাকা ব্যাংকগুলো অনৈতিকভাবে অন্য কাজে ব্যবহার করছে বলেও মনে করেন তারা। ইটস এ ভেরি আনএথিক্যাল থিং, কারণ রেমিটেন্স আসতেছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এই টাকা ওর পরিবারকে দিবে, এই টাকা কি ব্যাংকে এখন অন্য কাজে দিয়ে দিতেছে? আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আমার আত্মীয়, তাই না, রেমিটার, তাই না, এই টাকাটা ব্যাংক তুলে আরেকজনকে দিচ্ছে, তা আমার টাকা আরেকজনকে দেবে, আমার টাকা আমাকে দিবেন, এটা কেমন কথা? বাংলাদেশ ব্যাংক বলছে, তারল্য সংকটের সাথে রেমিটেন্সের টাকা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানাই কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক বলতে পারবে না যে আমার লিকুইডিটি ক্রাইসিস আছে। লিকুইডিটি ক্রাইসিস থাকতেই পারে, কিন্তু তারা যেহেতু বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে, তারা তো এটা সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে। অতএব এইটা কোনো অজুহাতই হতে পারে না, এটা একটা অপরাধের কাছাকাছি পর্যায়ে পড়ে। কেন এই কাজটা করছে না, এবং এই অভিযোগটা যদি আমাদের কাছে আসে, অবশ্যই এটা কঠোরভাবে এটা মনিটর করবে। দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে গ্রাহকের পাওনা পরিশোধ সহজ হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে আগামীকাল রোববার 2 দিনের সফরে ঢাকা আসছে সেই দেশের একটি বাণিজ্য প্রতিনিধি দল। এটি নেতৃত্ব দেবেন ইউএসটিআর এর দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্র্যান্ডন রেঞ্জ। পাল্টা শুল্ক 35% থেকে কমে 20% হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। খসড়া চুক্তিটি চূড়ান্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করবে ঢাকায় সফরে আসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। বৈঠকে পাল্টা শুল্ক কমানো নিয়েও আলোচনা হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফরকালে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন। চাঁদপুরে কয়েকদিন ধরে ইলিশের দাম লাগামহীন। ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও চড়া সেখানকার মাছের দাম। ভিড় বেড়েছে পাইকারি ব্যবসায়ীদের। ক্রেতাদের অভিযোগ যে সরকারের ইলিশ রফতানির খবরে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা, তবে তা অস্বীকার করে ব্যবসায়ী নেতাদের দাবি যে সরবরাহ বাড়লে রফতানিতে এর কোনো প্রভাব পড়বে না। চাঁদপুরের ইলিশ বাজার ভিড় জমিয়েছেন বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা। আছেন স্থানীয় ক্রেতারাও। হাঁকডাকে মুখর চারপাশ। বাজার ঘুরে জানা গেল কয়েকদিন ধরেই ইলিশের দাম বাড়তে। আকৃতি ভেদে সব মাছের দাম কেজিতে বেড়েছে 300 থেকে 400 টাকা। এর উত্তর জানা নেই ক্রেতাদের। গতকালও যেটা সবার নাগালের মধ্যে ছিল, আজকে হঠাৎ করে বেড়ে গেছে। এখন বিভিন্ন জন মাছ কিনছে, এখন মাছটা কই যায় আমরা বলতে পারি না। মাছের দাম এত বলছেন, বাইরে মাছ অ্যাভেলেবেল, কিন্তু দাম অনেক বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের এখন ভরা মৌসুম, সরবরাহ বেড়েছে ঘাট থেকে হাটে, তাই রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। ক্রেতাদের দাবি, এই খবরে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে প্রকাশ্যে মাছ যাচ্ছে না। বিভিন্ন পাইকাররা মোটামুটি মাছ কিনে নিয়ে যাইতেছে, তো বড় মাছের এই জন্য আজকে দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি বন্ধ থাকার কারণে মানুষের সমাগম একটু বেশি থাকে, খাওয়ানাদের চাহিদাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে একটু বেড়ে যায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, ভরা মৌসুম হলেও মিলছে না পর্যাপ্ত মাছ। যোগান বাড়লে রফতানিতে প্রভাব পড়বে না। মাছের সরবরাহ এবার অনেক কম, তো যদি সরবরাহ কম থাকে তাহলে দামের উপরে প্রভাব কিছুটা পড়তে পারে, আর যদি সরবরাহ বাড়ে দামের উপরে খুব বেশি এটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। বর্তমান বাজারে 500 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা কেজিতে। 1 কেজির বেশি হলেই দাম হয়ে যাচ্ছে 2500 থেকে 2600 টাকার উপরে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। চট্টগ্রামের বাজারেও ইলিশের ছড়াছড়ি, তারপরও দাম অস্বাভাবিক চড়া, অনেকটা সাধারণের নাগালের বাইরে চলে গেছে। দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহের পরও রূপালী ইলিশের মাত্রাতিরিক্ত দামে ক্ষুব্ধ তারা। তবে বিক্রেতারা দিচ্ছেন নানা ধরনের অজুহাত। ফিশারি ঘাটে প্রতিদিন টনে টনে নামছে ছোট বড় ইলিশ।
চট্টগ্রামের সব কাঁচা বাজারেও ইলিশের ছড়াছড়ি। সুপার শপগুলোতেও চলছে ইলিশ উৎসব। ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ এবং মজুদের পরও দাম আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের ছোট আকারের ইলিশের দামই 1800 থেকে 2000 টাকা। 1.5 কেজি বা 2-3 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2.5 থেকে 4-5 হাজার টাকা পর্যন্ত। শুধু দেখেই ফিরতে হচ্ছে বেশিরভাগ ক্রেতাকে। যে পরিমাণ ইলিশ মাছ দাম বাড়তেছে, আমাদের মতো পাবলিকরা সাধারণ ফ্যামিলিরা ইলিশ মাছ দেখা যেতে পারে না। সাধারণ মানুষের জন্য অনেকে মানে কিনে খাইতে 1 কেজি 2200 টাকা দিয়ে অনেক টাফ। ইলিশ মাছ তো চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। এবার তো 1200 টন দিয়ে দিচ্ছে পূজার জন্য ইন্ডিয়াতে। দুর্গা পূজা দিচ্ছেন 1500 টাকা করে মাছ, ইন্ডিয়াতে 1500 টন, আর আমি খাইতে হচ্ছে 3000 টাকা। এই দেশের মানুষ এটাই কোনো সময় জাস্টিফাই হয়? সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, নেই কোনো উৎপাদন খরচ, তবুও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে কেন? এজন্য সিন্ডিকেটের কারসাজি এবং তদারকি ঘাটতিকে দুষছেন ক্রেতারা। এখানে সিন্ডিকেট হিসাবে এইভাবে বিক্রি করে, আর এখানে একটা মার্কেটের ভিতরে একজনে যে এইটা বিক্রি করব, সবাই প্রায় সেম, সামান্য এদিক সেদিক। যারা মাছ ধরে আনে নদী থেকে, সেই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে ছাড়া, নির্দিষ্ট ব্যক্তিকে ছাড়া অন্য কারো কাছে মাছ বিক্রি করতে পারে না। ওইখানেই সমস্যা। মনিটরিং থাকলে হয়তো আরও এটা কম দামে পাওয়া যেত। এখন মনিটরিং অভাব, এবং যেখান থেকে মাছ আসার কথা সাগর থেকে, ওখান থেকেই তো মাছ, আমি জানি না ওখান থেকে মাছ কোথায় উধাও হয়ে যাচ্ছে। যদিও অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। পার্শ্ববর্তী দেশে ইলিশ রপ্তানি, সাগরে মাছ সংকট সহ বিভিন্ন কারণে দাম চড়া বলছেন তারা। মাল নাই, তাড়াতাড়ি করে মাল কিনতে হয়, তো মাল দাম পাত্তা বড় দাম, প্রচুর দাম ইলিশ মাছের। একমাত্র চালানি ব্যবসার জন্য এই মাছগুলি ইন্ডিয়া কন্ট্যাক্ট করছে দেওয়ার জন্য, সেই জন্য ইলিশ আমরা পাচ্ছি না। চালানিরা মাছ কিন্তু 1 টাকার মাল 5 টাকা দিয়ে কিনে, ওরা রংপুর পাঠায়, বরিশাল পাঠায়, ময়মনসিংহ পাঠায়, চালানিরা সব কিছু করে, তো ওদের জন্য মাছটার রেটটা বেশি পড়ে যায়। কিনা সস্তা থাকলে না কাস্টমারদের আমরা সস্তা দিতে পারতাম, কিনে আনতেছে দাম দিয়ে, বিক্রি করতেছে দাম দিয়ে, এখন তো মাছও পাওয়া যাইতেছে না। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এবার জানিয়ে দেব সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। নিম্নমুখী প্রবণতায় ছিল গত সপ্তাহের পুঁজিবাজারের সূচক। সার্বিক লেনদেন কমেছে সেখানে প্রায় 700 কোটি টাকারও বেশি। পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও। সিএসিতেও কিন্তু একই অবস্থা দেখা গেছে। প্রথমে ডিএসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 90 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে। 5523 পয়েন্টে কমেছে ডিএসি 30 এবং ডিএসি এস সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে, হাত বদল করেছে 5748 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে কিন্তু লেনদেন হয়েছিল 6491 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 102টি, কমেছে 260টি, অপরিবর্তিত ছিল মাত্র 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল রবি, হাত বদল হয়েছে ডিএসসিতে মোট 44 কোটি 51 লাখ টাকার শেয়ার এবং প্রায় 36 কোটি টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে দেখা গেছে খান ব্রাদার্স পিপি ওভেনকে, এবং তৃতীয় অবস্থানে রয়েছে অরিয়ন ইনফেশন। প্রায় 24 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল সিএপিএম মিউচুয়াল ফান্ড, 20 ভাগ বেড়ে প্রায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরের অবস্থায় রয়েছে প্রাইম ফাইন্যান্সের, তৃতীয় অবস্থানে রয়েছে এস আলম কোল্ড রোল স্টিল। প্রায় 20 ভাগ কমে দরপতনের তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে দেখা গেছে ইউনিয়ন ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ছিল ইনটেক অনলাইন। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরও আপনাদেরকে জানিয়ে দেব। সিএসিতে মূল সূচক যেটি সিএসপি, সেটি 1.61% কমে দাঁড়িয়েছে 15519 পয়েন্টে, কমেছে সিএসিএক্স এবং সিএসি 30 সূচকও। লেনদেন হওয়া 328টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 113টি, কমেছে 197টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, মোট 19 কোটি 86 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে এই কোম্পানিটি এবং 18 কোটি 90 লাখ টাকা কিছু বেশি লেনদেন। এর পরের অবস্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। দর বৃদ্ধি তালিকায় সিএসিতে শীর্ষে ছিল হিমাদ্রি, প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রায় 27 ভাগের মতো। এর পরে রয়েছে যথাক্রমে সিএপিএম মিউচুয়াল ফান্ড এবং এস আলম কোল্ড রোল স্টিল। সাপ্তাহিক পুঁজিবাজারের খবর আপনাদেরকে জানালাম। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আকাশপথ দখলে নিয়েছে সিন্ডিকেট। কোনোভাবেই এই বেড়াজাল থেকে বের হওয়া যাচ্ছে না। যাত্রীদের জিম্পি করে বাড়তি ভাড়া আদায় করছে কিছু প্রভাবশালী চক্র। অনলাইনে টিকিট সোল্ড আউট দেখিয়ে পরে 2 থেকে 3 গুণ দামে তা বিক্রি করা হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট।
নির্ধারিত তারিখে ফিরতে হবে প্রবাসে, কিন্তু পাচ্ছেন না ফিরতি টিকিট। অবশেষে বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনে ফিরতে হচ্ছে গন্তব্যে। এমন পরিস্থিতির মুখোমুখি বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের অভিযোগ, বাংলাদেশে আসার সময় যেখানে 20,000 টাকায় কিনতে পারেন একমুখী টিকিট, সেখানে বাহরাইনে ফিরতে তাদের গুনতে হচ্ছে 50 থেকে 60,000 টাকা। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও আমেরিকার রুটেও একইভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। বাহরাইন থেকে যারা প্রবাসী দেশে যান তারা 20,000 টাকা দিয়ে টিকিট খরিদ করে দেশে যাওয়া হয়, কিন্তু সেম ওয়েতে দেশের থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কিনে আসতে হয়। তো আমাদের গণ অভ্যুত্থানের পরেও যদি আমাদের টিকিট সিন্ডিকেটকেও যদি কোনো ফলো করে কোনো কাজ করা না হয়, তো আমাদের ফায়দাটা কি হলো? তো আমি সরকারকে আবেদন করব যে কোনোভাবে এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য। পৃথিবীর সব দেশেই টিকিটের দাম কম। আমরা যদি এখান থেকে ইউরোপ যাই, তারপরেও এত টাকা না, বাংলাদেশে যাইতে যত টাকা, বাংলাদেশ থেকে আসতে যত টাকা লাগে। অভিযোগ, বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করছে টিকিটের কৃত্রিম সংকট। দীর্ঘদিন ধরে সক্রিয় আছে এই চক্র। জুলাই অভ্যুত্থানের পরও এই সিন্ডিকেট ভাঙা যায়নি বলে দাবি ভুক্তভোগী প্রবাসীদের। বিভিন্ন এজেন্সির সিন্ডিকেটের কারণে টিকিটের দাম এখন অনেক বেশি। আমি একজন প্রবাসী হিসাবে সংশ্লিষ্ট সকলের নিকট আহ্বান করছি সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিটের দাম কমানোর জন্য। আমরা যারা সাধারণ প্রবাসী আছি, এটা আমাদের জন্য অত্যন্ত জুলুম হয়। তাই আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার নিকট আহ্বান জানাবো যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, তাদেরকে আইনের আওতা নিয়ে আসবেন। বাধ্য হয়ে দেশের বাইরে থেকে টিকিট কিনছেন অনেকে, এতে রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরাও। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে বাজার স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।